আজকে হোক বা কালকে হোক এই জিনিসটা না আসলে হওয়ারই ছিল। রিয়াল মাদ্রিদে কখনো একদম ট্যাকটিক্সের উপরে যে কোচ সবচেয়ে বেশি ভরসা রাখেন এবং ম্যান ম্যানেজমেন্টকে দ্বিতীয় প্রায়োরিটি দেন, সেই কোচ আসলে রিয়াল মাদ্রিদে কখনোই সেরকম চলে না। আমরা এর আগেও দেখেছিলাম। কিন্তু যেই কোচ ট্যাকটিক্স এবং ম্যান ম্যানেজমেন্ট এই দুটো জিনিস সমান তালে করতে পারেন, সেই রিয়াল মাদ্রিদে গত 10-15 বছর ধরে টিকতে পেরেছেন। আসলে আমি বলছিলাম শাবি আলোনসোর কথা। আজকে রাত্রের মেজর ব্রেকিং নিউজ হলো ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে জানিয়ে দিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে কন্ট্রাক্ট রিনিউ করতে চান না। এটা একই সঙ্গে আশ্চর্যের একটা খবর, আবার একই সঙ্গে না আশ্চর্য হওয়ারও একটা খবর, বিকজ এই জিনিসটা মোটামুটি হওয়ারই ছিল। শাবি আলোনসো কোচ হওয়ার পরে তিনি তার রিয়াল মাদ্রিদ দলটাকে তার মতো করে সাজাতে চেয়েছিলেন, তার ভিশনে সাজাতে চেয়েছিলেন। তিনি যেরকম একটা স্ট্রাকচার এবং ট্যাকটিক্সের উপরে অতিরিক্ত ডিপেন্ড করে থাকেন, ওই রকম ব্লু প্রিন্ট দিয়ে রিয়াল মাদ্রিদকে সাজাতে চেয়েছিলেন। এখন একদম সত্যি কথা বলতে কি, রিয়াল মাদ্রিদে কখনোই একদম কমপ্লিটলি মিলিটারি স্টাইলে স্ট্রাকচার বেসড কোচরা কখনোই চলেন নাই। তাদের ম্যান ম্যানেজমেন্টেরও দরকার হয়। রিয়াল মাদ্রিদ ইজ আ ড্রেসিং রুম ফুল অফ সুপারস্টার্স, মেগাস্টার্স। একটা ড্রেসিং রুমে এত বেশি মেগাস্টার থাকলে সেই মেগাস্টারকে সামলানোটাও কিন্তু একটা গুণের মধ্যে পড়ে। যে জিনিসটা কার্লো অ্যানচেলত্তি করতে পারতেন, যে জিনিসটা জিনেদিন জিদান করতে পারতেন, কিন্তু ফর সাম রিজন শাবি আলোনসো করতে পারছেন না। এবং যেহেতু করতে পারছেন না, সেহেতু মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গিয়েছি যে ইট ইজ আইদার ভিনিসিয়াস জুনিয়র অর শাবি আলোনসো। দুজনের মধ্যে কেউ একজন রিয়াল মাদ্রিদে থাকবেন এবং একজন রিয়াল মাদ্রিদ ছাড়বেন। এখন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কি তার সুপারস্টার ফরওয়ার্ডকে দলে রাখতে চাইবেন, নাকি তার সাবেক খেলোয়াড় এবং সুপারস্টার কোচকে রাখতে চাইবেন? এবং এই ভিডিওতে আমি মূলত ডিসকাস করব, যদি ভিনিসিয়াস চলে যায় তাহলে রিয়াল মাদ্রিদের কি করা উচিত, এবং ভিনিসিয়াস থেকে যদি যায় এবং শাবি আলোনসো যদি চলে যায়, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কি করা উচিত। ভিনিসিয়াস জুনিয়রও চলে যেতে পারেন। বর্তমান বিশ্বে ফুটবল অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যে সবচেয়ে বেশি প্রজ্ঞা সম্পন্ন কেউ যদি থেকে থাকেন, ফ্লোরেন্তিনো পেরেজ ইজ ওয়ান অফ দেম। সো তিনি তার স্কোয়াডের ভালোটাই কিন্তু বুঝতে পারবেন। হি ইজ দ্যাট অ্যাডমিনিস্ট্রেটর যিনি কিনা আগে থেকেই বুঝতে পারেন কখন তার খেলোয়াড়কে বিক্রি করে দিতে হয়, সে যত বড় সুপারস্টারই হোক না কেন। উই হ্যাভ সিন ক্রিস্টিয়ানো রোনালদো, উই হ্যাভ সিন কাসেমিরো, উই হ্যাভ সিন আনহেল দি মারিয়া, উই হ্যাভ সিন মেসুত ওজেল, তারাও কিন্তু তাদের মতোই সুপারস্টার ছিলেন। সো ভিনিসিয়াস জুনিয়রও যে ক্লাব ছাড়বেন না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এখন ভিনিসিয়াস জুনিয়র যদি ক্লাব ছাড়েন, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কি করা উচিত, এটা বলার অপেক্ষা রাখে না যে শাবি আলোনসো এই 3 মাস ধরে রিয়াল মাদ্রিদের জন্য অপটিমাম ফরমেশন এবং সবচেয়ে এফেক্টিভ একাদশ এখনো বের করতে পারেননি। এখন সবচেয়ে এফেক্টিভ একাদশ শাবি আলোনসো বানাতে পারেন যদি ভিনিসিয়াস জুনিয়রকে উনি বিক্রি করে দেন। আর ভিনিসিয়াস জুনিয়র যদি বিক্রি করেন, তাহলে আমার দৃষ্টিতে রিয়াল মাদ্রিদের উচিত দুজন খেলোয়াড়কে কেনা, যেই দুজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং অ্যাটাক একই সঙ্গে রিজুভেনেট করবে এবং দলে থাকা এক্সিস্টিং সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, অরলান শোমেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, ডিন হয়সেন, সবার আউটপুটটাকে আরও বেশি ম্যাক্সিমাইজ করবে। আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, যে ভিনিসিয়াস জুনিয়র চলে গেলে দে শুড স্পেন্ড দ্য মানি অন আ ডিপ লাইং মিডফিল্ডার, যিনি কিনা একই সঙ্গে ফিজিক্যালিটির মাধ্যমে লার্জ স্পেস কভার করতে পারবেন এবং পাস মাস্টার হবেন। সো ইন দিস সিনারিও দে শুড গো ফর ম্যানচেস্টার সিটিজ মিডফিল্ডার, ব্যালন দর উইনিং মিডফিল্ডার, যে মিডফিল্ডারটা ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন দর এর দৌড়ে হারিয়ে দিয়েছেন, সেই রদ্রির কথাই আমি বলছি। দে শুড গো অল আউট ফর রদ্রি। যদিও রদ্রি এখনো ঠিকঠাক মতো ইনজুরি থেকে ফিরে আসতে পারেননি বা ওইরকম অনেক স্ট্রাগল করছেন, বাট দিস ইজ আ রিয়াল মাদ্রিদ কোটেড মিডফিল্ডার দ্যাট দে শুড গো। যেহেতু দলের মিডফিল্ডে এখনো টনি ক্রুস নেই, লুকা মডরিচ নেই, সো ওই রকম লেভেলের একজন মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের বড়ই দরকার, অ্যান্ড রদ্রি ক্যান বি দ্যাট পাস মাস্টার ইন দ্য মিডফিল্ড। সো এটা একটা সাইনিং। এবং আরেকটা সাইনিং হলে গিয়ে দে শুড সাইন আ ফরওয়ার্ড হু ক্যান ম্যাক্সিমাইজ দি আউটপুট অফ কিলিয়ান এমবাপ্পে। আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কিলিয়ান এমবাপ্পে আস্তে আস্তে নাম্বার 9 হওয়ার গুণাবলীগুলোকে রপ্ত করছেন, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আবার দেখছি যে ওই জিনিসটা জাস্ট একটা ঝলক ছিল। নাম্বার 9 হয়ে কনসিস্টেন্টলি কিভাবে ভালো খেলতে হয়, সেই জিনিসটা কিলিয়ান এমবাপ্পে আমাদেরকে কনসিস্টেন্টলি শো করতে পারতেছেন না, এবং আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছেন যে তিনি আসলে বল পায়ে স্পিডি ফরওয়ার্ড, যিনি কিনা লেফট হাফ স্পেস থেকে ডিরেক্টলি ড্রিবল করে বক্সে ঢুকে যেতে স্বচ্ছন্দ। তিনি সবসময় বক্সে থাকার মতো ফরওয়ার্ড নন। সো রিয়াল মাদ্রিদের এমন একজন ফরওয়ার্ডকে কেনা দরকার, যিনি কিনা কখনো কখনো তার ফিজিক্যালিটি দিয়ে
ডি বক্সে এক দুজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে হোল্ড করে কিলিয়ান এমবাপ্পের জন্য স্পেস ক্রিয়েট করবেন এবং ওই স্পেস কিলিয়ান এমবাপ্পে তার লাইটনিং স্পিড দিয়ে এক্সপ্লয়েট করে গোল করে আসবেন। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2, সেই ফরওয়ার্ডের এমন কিছু গুণাবলী থাকা দরকার যে ফরওয়ার্ডটা একটু ড্রপ ডাউন করে কিলিয়ান এমবাপ্পের রানগুলা এবং জুড বেলিংহামের রানগুলা স্পট করে তাদেরকে পাস দিতে পারবেন এবং অ্যাসিস্ট করতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে, কয়েকদিন আগে আমরা একটা খবর শুনেছিলাম যে বায়ার্ন মিউনিখের ফরওয়ার্ড হ্যারি কেইনের ট্রান্সফার ক্লজ খুব সম্ভবত রিলিজ হয়েছে 65 মিলিয়ন ইউরো, ইফ আই এম নট রং। যদি এই সামনের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে হ্যারি কেইনকে কেউ কিনতে চায় তাহলে 65 মিলিয়ন ইউরো দিয়ে তাকে বায়ার্ন মিউনিখের কাছ থেকে কিনতে পারে। বার্সেলোনা এর মধ্যেই হ্যারি কেইনের ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড এবং আমরা শুনতে পাচ্ছি যে রবার্ট লেভানডস্কির জায়গায় হ্যারি কেইনকে বার্সেলোনা কিনতে চাইছে। এখানেই আসতে পারেন ফ্লোরেন্তিনো পেরেজ। যদি ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করতেই হয় তাহলে হি ক্যান গেট আ সুপারস্টার ইন হ্যারি কেইন হু ক্যান ম্যাক্সিমাইজ দি আউটপুট অফ কিলিয়ান এমবাপ্পে। যেহেতু কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের কম্বিনেশনটা কখনোই সেরকম ক্লিক করছিল না, সো দিস অপশন ক্যান বি আ মাস্টার স্ট্রোক ফর রিয়াল মাদ্রিদ। এখন হ্যারি কেইনকে যদি না কেনা হয় তাহলে একটা চিপ অপশন রয়েছে, একটা কম দামি অপশন রয়েছে, যে কম দামি অপশনটাকে রিয়াল মাদ্রিদ চাইলে কিনতে পারে। যদি আমার ধারণা 99% অফ দ্য টাইম রিয়াল মাদ্রিদ এই ট্রান্সফারটা করবে না, তাও আমি বলছি। দ্যাট ইজ দ্য স্ট্রাইকার অফ ক্রিস্টাল প্যালেস, জ্যান-ফিলিপ মাতেতা। অনেক ফিজিক্যাল একটা স্ট্রাইকার, ট্রানজিশনে অনেক বেশি দুর্দান্ত, বল হোল্ড করতে পারেন, এক দুইজন ডিফেন্ডারকে খুব ভালো মতো বুলি করতে পারেন, স্পেস ক্রিয়েট করতে পারেন, যেই স্পেসের মাধ্যমে স্পিডি ফরওয়ার্ডরা দৌড়ে ঢুকে গিয়ে গোল করে আসেন। ক্রিস্টাল প্যালেসে আগে যে কাজটা করতেন উইলফ্রেড জাহা এবং বর্তমানে যে কাজটা করছেন ইসমাইলা সার। সো কিলিয়ান এমবাপ্পেও কিন্তু ওই উইলফ্রেড জাহা বা ইসমাইলা সারের ভূমিকাটা পালন করতে পারেন একজন ইলেকট্রিক ফরওয়ার্ডের ভূমিকায়। এবং Jean-Philippe Mateta can hold the ball with his physicality, hold one or two defenders with his athleticism, একটু ড্রপ ব্যাকও করতে পারেন। অ্যান্ড আমরা সবসময় দেখেছি যে রিয়াল মাদ্রিদ অলওয়েজ ট্রানজিশন বেসড ফুটবল খেলতে অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি এফেক্টিভও। সো ওই ট্রানজিশন বেসড ফুটবল কিন্তু ক্রিস্টাল প্যালেসও কখনো কখনো খেলে থাকে, যেই ক্ষেত্রে জ্যাঁ-ফিলিপ মাতেতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাতেতাকে অ্যাটলেটিকো মাদ্রিদ গত সিজনে চেয়েছিল কিন্তু ওই ট্রান্সফারটা মেটেরিয়ালাইজ করে নাই। সো রদ্রির পেছনে যদি উঠে পড়ে লাগে রিয়াল মাদ্রিদ তাহলে বাকি টাকাটা দিয়ে হ্যারি কেইনের পেছনে খরচ না করে জ্যাঁ-ফিলিপ মাতেতাকে অল্প দামে কিন্তু কিনতে পারে এবং এই দুটো ট্রান্সফার তারা করতে পারে আফটার সেলিং ভিনিসিয়াস জুনিয়র। এখন আসা যাক ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারে। এখন বলা হচ্ছে যে দুটো কারণে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে চাইছেন না। নাম্বার 1, তিনি যেই পরিমাণ বেতনের দাবি দাওয়া করেছেন সেই বেতন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে পেতেন না। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হতে চাইছেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু গত 1-1.5 সিজন ধরে তার যে আউটপুট, সে আউটপুট দেখে ফ্লোরেন্তিনো পেরেজ মনে হয় না তার এই দাবিটা মেনে নেবেন এবং ওই দাবিটা যদি মেনে না নেয় তাহলে অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকবেন না। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো গিয়ে এই শাবি আলোনসোর মিলিটারি স্টাইল রেজিম তার ভাল লাগতেছে না। শাবি আলোনসো যে স্ট্রাকচার বেসড ফুটবল খেলাতে চাইছেন সেই স্ট্রাকচার বেসড ফুটবল তার খেলতে পছন্দ হচ্ছে না। এমবাপ্পের সঙ্গে তার কম্বিনেশনটা ঠিকঠাক মতো হচ্ছে না, প্রেসিং ঠিকঠাক মতো করতে পারতেছে না, এরকম অনেক সমস্যাই হচ্ছে। প্রবলেম হলো গিয়ে এই ধরনের দাবি দেওয়া এখন আধুনিক ফুটবলের কম বেশি প্রত্যেকটা কোচই কিন্তু করে থাকেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়াস জুনিয়র যদি ভেবে থাকেন যে তিনি অন্য ক্লাবে যাবেন এবং সেই ক্লাবে এই ধরনের দাবি দেওয়াগুলো তিনি মানাইতে পারবেন, তাহলে আমার মনে হয় না তিনি ঠিক ভাবছেন। বিকজ ম্যানচেস্টার সিটি বলেন, আর্সেনাল বলেন, লিভারপুল বলেন, পিএসজি বলেন, বায়ার্ন মিউনিখ বলেন, যেই বড় বড় ক্লাবের কথাই বলেন না কেন, প্রত্যেকটা ক্লাবই তার কাছ থেকে ওই প্রেসিং, ওই আউট অফ পজিশন স্ট্রাকচার, ওই ট্যাকটিক্সের জিনিসপত্রগুলো, ট্র্যাক ব্যাকের জিনিসপত্রগুলো আপনার কাছ থেকে হিসেব করে কিন্তু নিয়ে নেবে। ভিনিসিয়াস জুনিয়র কি সেই চেঞ্জের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন কিনা, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সো there is a very high possibility that Vinicius Junior can only be available to Saudi Arab clubs. এখন আসা যাক শাবি আলোনসোর ব্যাপারে। শাবি আলোনসো যদি রিয়াল মাদ্রিদে না থাকে তাহলে রিয়াল মাদ্রিদের আদর্শ কোচ কে হতে পারে? শুরুতেই তার নাম আমি বলে দিয়েছি। অফকোর্স কার্লো অ্যানসেলোতি হবেন না, বাট there is only one coach in this entire world who can contain all the egos of Real Madrid players, and that is জিনেদিন জিদান, তাদের দুইবারের কোচ এবং সাবেক খেলোয়াড়। জিনেদিন জিদান যদি এখনও ফ্রান্সের হয়ে তার কন্ট্রাক্ট সাইন না করে থাকেন যে 2026 বিশ্বকাপের পরে দিদিয়ার দেশর পরে তিনি ফ্রান্সের কোচ হবেন, তাহলে ফ্লোরেন্তিনো পেরেজের উচিত এক্ষুনি আবার জিনেদিন জিদানকে অ্যাপ্রোচ করা যে ভাই তুই আমার ড্রেসিং রুমকে সামলা, তুই ছাড়া আর কেউ নাই আমার। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনি এই ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস শাবি আলোনসো যুদ্ধে কার পক্ষ নিচ্ছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।